যদি ক্লায়েন্টের হয়ে দেখাই তাহলে দেখেন কেমনটা দেখাবে। আমি আপনাদের একটু বিষয়টা দেখাচ্ছি। এখানটাই খেয়াল করেন। ক্লায়েন্টকে এরকমটা দেখাবে, অর্থাৎ আমরা এটা একটা প্রজেক্টের ব্যাপারে কথা হয়েছিল। আমি যদি তাকে অ্যাওয়ার্ড আপনারা জানেন যে অ্যাওয়ার্ড হচ্ছে আমার এইটার জন্য তাকে সিলেক্ট করলাম। দেন তারপরে আসবে মাইলস্টোনের ব্যাপারটা। মাইলস্টোনটা হচ্ছে পেমেন্ট করলে মাইলস্টোন যদি ক্রিয়েট করি তাহলে আমি freelancer.com এর কাছে টাকাটা দিয়ে রাখলাম, অর্থাৎ এই কাজের একটা নিরাপত্তা থাকলো। আপনারা যখন প্রথমত কাজ করেন তখন আপনাদের আচ্ছা এখন যে অবস্থায় সাফায়েত ভাই আসলে সবচেয়ে ভালো বোঝা যাবে। তারপরে আপনি প্রেজেন্টেশনে আসেন। আচ্ছা ভাই, আমি প্রেজেন্টেশনে আসছি। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ সাফাত ভাই দেখা যাচ্ছে। আপনি ওই প্রজেক্টটা ওপেন তাহলে বোঝানো যাবে যে কিভাবে প্রজেক্ট ফ্রিল্যান্সারে কমপ্লিট হয়ে থাকে বা কিভাবে প্রজেক্টগুলো হয়। আপনি চ্যাট বক্সটা ওপেন করেন তাহলে আচ্ছা সমস্যা নেই, আপনি স্লোলি দেন। ওকে, এটাই হচ্ছে চ্যাট বক্স। দেখেন যখন আপনাকে অ্যাওয়ার্ড দেবে তখন মাইলস্টোন হয়ে আছে এই জায়গাটায় শুধুমাত্র অ্যাকসেপ্ট করার জন্য একটা বাটন থাকবে যখন আপনাকে অ্যাওয়ার্ড দিবে। সাফায়েত ভাই শুধুমাত্র আগের মতো করে চ্যাট বক্স ওপেন করলেই হবে। ও আচ্ছা। তো খেয়াল করেন এখানে ভাই আবার আগে করেছিলাম তো মানে যে স্লো কাজ আগে পরে আসছে।
যখন কোনো ক্লায়েন্ট অ্যাওয়ার্ড করবে তখন শুধুমাত্র যে অবস্থায় আছে এই অবস্থায় থাকে। যখন শুধুমাত্র অ্যাওয়ার্ড দিবে তখন আপনাকে এরকমটা দেখাবে, ক্লিক দ্য অ্যাকসেপ্ট বাটন বিলো টু স্টার্ট ওয়ার্কিং। অর্থাৎ এখানে রিকোয়েস্ট মাইলস্টোন যে বিষয়টা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় শুধুমাত্র আপনার অ্যাকসেপ্টের একটা বাটন থাকবে। এখন কত ডলারের প্রজেক্ট থাকবে সেইটা নিচে সুন্দর করে উল্লেখ থাকবে এবং কত ডলার কমিশন কাটবে সেখানে আপনাকে দেখাবে। ঠিক আছে তো তার নিচে একটা বাটন থাকবে। এখন কথা মাইলস্টোন কি, এখনো এই মাইলস্টোন হয়নি, যার কারণে মাইলস্টোনটা এই চ্যাট বক্সে আপনি দেখতে পাচ্ছেন না। দেখেন রিকোয়েস্ট মাইলস্টোন নামে একটা অপশন আছে। যদি প্রজেক্ট ক্লিক করি, ওই যে প্রজেক্ট পরে লেখা আছে, যদি আমরা ক্লিক করি এখানটায় আমরা পেমেন্ট সেকশনে দেখেন ক্রিয়েট মাইলস্টোন 0 আছে। হ্যাঁ, রিকোয়েস্ট মাইলস্টোন 0, ইন প্রোগ্রেস আছে 0, সবকিছুতে 0 আছে। আমরা এই চ্যাট বক্সটা এখন যদি কেটে দিই, দেখেন মাইলস্টোন পেমেন্ট নামে যে অপশনটা আছে নিচে স্ক্রল করেন সাফায়েত ভাই, এখানে কি দেখাচ্ছে ক্রিয়েটেড মাইলস্টোন, ইউ হ্যাভ নো ইনকামিং মাইলস্টোন। অর্থাৎ আপনার কোনো মাইলস্টোন এখানে নেই। বুঝতে পেরেছেন? বিষয় হচ্ছে আমরা কাজটা তখনও করব যখন এই মাইলস্টোন পেমেন্টটা আমরা কনফার্ম হবো যে হ্যাঁ ক্লায়েন্ট এখানে টাকা প্রদান করে, তখন শুধুমাত্র আমরা কাজটা অ্যাকসেপ্ট করব। কাজটা সাথে ডিল ফাইনাল হওয়ার পর যখন মাইলস্টোন পেমেন্ট আমরা এই কাজটা স্টার্ট করব, মানে অ্যাকসেপ্ট করব। ক্লিয়ার ইমতিয়াজ ভাই? জি ভাই ক্লিয়ার। তাহলে আমরা কি রিকোয়েস্ট মাইলস্টোন এটা চাপ দেব না কখনো? না, এটা করতে হবে না। ক্লায়েন্টের কথা বলার পরে ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে এখন মাইলস্টোন করো, আমাকে অ্যাওয়ার্ড করো। এই বিষয়ে কথা বলতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে এসইও শুরু করার আগে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া মাইলস্টোন সম্পর্কে আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। দেখেন এখানে খেয়াল করেন, যখন আমার চ্যাট বক্স ওপেন হবে, সাফায়েত ভাই আপনি চ্যাট বক্সটা ওপেন করেন। দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট মাইলস্টোন। ওই যে চ্যাট বক্সে আপনি একটু কার্সর দিয়ে দেখেন তো সাফায়েত ভাই, রিকোয়েস্ট মাইলস্টোনটা। হ্যাঁ, ওই জায়গায় লেখা আছে রিকোয়েস্ট যখন আমাদের কোনো ক্লায়েন্ট অ্যাওয়ার্ড করার পরে এই জায়গাটায় আমাদের অ্যাকসেপ্ট জন্য একটা বাটন থাকবে। এখানে শুধু লেখা থাকবে অ্যাকসেপ্ট। তো ক্লায়েন্টের সাথে কোনো আমার জন্য এটা ক্লায়েন্ট আমাকে সিলেক্ট করেছে, এটার জন্য আমাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। যখন ক্লিক করব তখন এটার যে কমিশন freelancer.com এর সর্বপ্রথমে কাজের শুরুতে সেই কমিশনটা কেটে নেয়। ফ্রিল্যান্সার কাজ শেষ হওয়ার পরে কোনো কমিশন কাটে না। প্রথমে আপনি যখন কোনো প্রজেক্টে অ্যাওয়ার্ড পাবেন, অ্যাওয়ার্ড পাওয়ার পরে যখন আপনি ওই কাজটা অ্যাকসেপ্ট আপনার সাথে আপনার কমিশনটা কেটে নেবেন। অর্থাৎ এখন যদি আমরা প্রোফাইলটা দেখি, যেহেতু এই কাজটা অ্যাকসেপ্ট করেছে, এখন আমরা দেখতে পাবো যে 4 ইউরো মাইনাস ফিগারে আছে। এখন ইউএসডি তে সেটা দেখাচ্ছে না। এই যে এখানে ইউএসডি তে সেটা দেখাচ্ছে না। এই যে 4 ইউরো মাইনাস ফিগার দেখা যাচ্ছে, 4 ইউরো মাইনাস ফিগার। এই কাজটা যখন তার ব্যালেন্সে টাকা ঢুকবে, এই 4 ইউরো মাইনাস ফিগারটা আগে ঠিক হবে, দেন টাকাটা ঢুকবে। আচ্ছা, মাইলস্টোন হচ্ছে ক্লায়েন্ট আমাদের সাথে যে টাকা চুক্তিবদ্ধ হয় সেই টাকাটা ফ্রিল্যান্সারের কাছে আগে জমা রাখবে। আমাদের কাজ শেষ হলে সেই টাকাটা শুধুমাত্র রিলিজ করে দেবে আমাদের কাছে। টাকাটা এই প্রজেক্টের মধ্যেই জমা রেখে দেবে। কাজ যখন শেষ হবে তখন আমাদের এই টাকাটা রিলিজ করে দেবে।
অর্থাৎ থার্ড পার্টির কাছে জমা হয়ে থাকবে মাইলস্টোনটা হচ্ছে আমাদের বাদে না পারি মানে কোন কারণে হয়তো বাইরের পছন্দ হলো না আমার কাছে, তাহলে আচ্ছা যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই সেই কাজটা ক্যান্সেল করে দিবে, অর্থাৎ সেই মাইলস্টোন ক্যান্সেল করে দিবে, ফেরত চাইবে, বলবে যে আমার মাইলস্টোন ক্যান্সেল করে দাও। তখন ক্লায়েন্টের হাতে আর থাকে না, যখন কাজটা অ্যাকসেপ্ট করবেন চাইলে যে ক্লায়েন্ট টাকা নিয়ে নেবে এটা পারবে না, তখন আপনার অনুমতি দরকার হবে, ক্যান্সেল করার জন্য আপনার অনুমতি দরকার হবে। তো যদি মনে করেন যে আসলে আমার এই কাজটা সম্ভব না, তাহলে আপনাকে ওটা ক্যান্সেল করে দিতে হবে। ভাইয়া ক্যান্সেল করে দেওয়ার পরে কি যে আমার অ্যাকাউন্টে যে চার্জ কেটে নিছিল, যেমন সবাই চার্জ নাকি মৌকুফ করবে না, অর্থাৎ আপনি পারেননি সেটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনার যে চার্জ কেটে নেয় সেটা রেখে দেবে। আর আমি যদি ক্যান্সেল অ্যাকসেপ্ট না করি তখন কি হবে? আচ্ছা ক্যান্সেল না করলে করতে হবে আপনাকে, কারণ এটাই রুলস। আপনি যদি ক্যান্সেল না করেন ক্লায়েন্ট আপনার নামে একটা বিরোধ করবে, ডিসপুট ক্রিয়েট করবে। তো ডিসপুট যখন ক্রিয়েট করবে এটা ঝামেলা আছে। হ্যাঁ আচ্ছা আপনাকে ব্যাড ফিডব্যাক দিতে পারবে। সব সময় freelancer.com ক্লায়েন্টকে বেশি প্রাধান্য দেয়। যদি তারা আপনার নামে কমপ্লেইন করে তাহলে আপনারই সমস্যা হবে। ক্লায়েন্টের কোনো কিছু হবে না, ক্লায়েন্ট টাকা ফেরত পাবে, বাট মাঝখান থেকে প্রবলেম হবে আপনার। ফাইবারও কি সেম ভাই? যদি আমি ক্যান্সেল অ্যাকসেপ্ট না করি তাহলে আমার আপনার নামে ওরা একটা কমপ্লেইন তৈরি করবে, সেই কমপ্লেইনের একটা রায় হবে, রায় অনুযায়ী ক্লায়েন্ট উইনার হবে। আচ্ছা সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে। জি আচ্ছা ওকে, আশা করি মাইলস্টোনের ব্যাপারে আপনি বুঝতে পারছেন। কোনো প্রজেক্টে আমাকে মাইলস্টোন কিনা সেটা আমাদের চ্যাট বক্সে দেখতে পাবো, বা ওই প্রজেক্টে ভিজিট করে পেমেন্ট সেকশনে এসে যে মাইলস্টোন পেমেন্ট নামে যে অপশনটা আছে নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো যে এখানে কোনো মাইলস্টোন আসলে আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে কিনা। এখন সাবধানে নাম একটা পেমেন্ট হবে কাজ কমপ্লিট করলে। হ্যাঁ, মাইলস্টোন ছাড়া আমরা কোনো জব অ্যাকসেপ্ট করব না, অর্থাৎ রিস্ক কম বলতে হ্যাঁ এটাই আমাদের সিকিউরিটি। ক্লায়েন্ট এখন আমাদেরকে পেমেন্ট করেছে, freelancer.com এর কাছে পেমেন্ট করেছে, যখন আমরা কাজটা সেটা রিলিজ করে দিবে। আর এটাই সম্পূর্ণ মানে বাইরের উপরে পেমেন্ট দিতে হলে করলো না, এটা নাই। হ্যাঁ, আর এটা তো করাই যাবে না, মাইলস্টোন যে ক্লায়েন্টই আপনাকে কাজ করাচ্ছে রুলসের বাইরে আর কি। আপনি মাইলস্টোন ছাড়া কাজ করছেন, freelancer.com যে টার্মস এন্ড কন্ডিশন দেয় আমাদের সেটা হচ্ছে মাইলস্টোনের পরে আপনি কাজটা অ্যাকসেপ্ট করবেন, তার সাথে একমত হবেন, কাজে অগ্রসর হবেন। এটাই freelancer.com এর রুলস। এখন আপনি তার আগে যে কাজ করলেন, কাজ করার পর আপনাকে পেমেন্ট যদি না করে, তাহলে যদি আপনি মনে করেন যে আমি freelancer.com এর কাছে এখন অভিযোগ করব, তখন freelancer.com আপনাকে বলবে যে এটা তো আপনিই তো নিজেই টার্মস এন্ড কন্ডিশনের বাইরে কাজ করেছেন, কারণ আমাদের টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে সে মাইলস্টোন মেক করবে, দেন আপনি কাজটা স্টার্ট করবেন, আপনি কেন আগেই করেছেন, এরকমটা আমাদেরকেই বলবে। ফাইবারে তো ডাইরেক্ট অর্ডার পেমেন্ট না করলে আপনাকে অর্ডারই করতে পারবে না। ভাইয়া এই ফ্রিল্যান্সার ডেলিভারি অ্যাকসেপ্ট করার ব্যাপারটা আছে ফাইবারের মতো? ডেলিভারি না এরকম কোনো বিষয় নেই। মানে আপনি বলছেন যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল, তখন আমি ডেলিভারি করে দেব। ডেলিভারি দিতে না, আপনি ক্লায়েন্টকে জাস্ট চ্যাট বক্সে বলে দিবেন যে আপনার কাজটা শেষ। ক্লায়েন্ট তো দেখতে পাবে, বা আপনি তাকে কাজের হিসেবে কোনো কিছু মনে করেন একটা চ্যানেলের কাজ নিচ্ছে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে কে
3k সাবস্ক্রাইবার দিতে হবে 3k চ্যানেলে যখন 3k চ্যানেলে যাবার হয়ে যাবে আপনি ক্লায়েন্ট হয়ে যাবে আপনি ক্লায়েন্ট চ্যানেলে দিবেন তোমার চ্যানেলে 3k হয়ে গেছে তখন ক্লায়েন্ট দেখবে যখন যে হ্যাঁ তাই তো তার চ্যানেলে যে হ্যাঁ হয়ে গেছে তখন চ্যানেলে রিলিজ হয়ে গেছে তখন আপনাকে তাহলে বোঝা গেল আপনারা কাজটা কমপ্লিট করেছেন। আর এটা কি ফাইবারের মতো টাইম কাউন্টের প্রবলেম আছে? না 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 এখানে freelancer.com এ আপনার যে এখানে freelancer.com এ আপনার সরাসরি ভালো তবে এখানে যদি আপনি ডেডলাইন আরো 20 দিন 50 দিন সময় বেশি লাগে তাতেও কোনো সমস্যা নেই আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা ক্লায়েন্ট তবে এখানে ক্লায়েন্টের কমিউনিকেশন ঠিক রাখবে এই হচ্ছে ব্যাপার। ক্লায়েন্ট যদি আপনাকে মনে করে যে না সময় দিতে চাচ্ছে তাহলে হবে ক্লায়েন্টকে বলতে হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ ঠিক রেখে আপনি কাজ ইচ্ছা কন্টিনিউ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই। জি তার কাছ থেকে সময়টা চেয়ে নিতে হবে। আমি কি প্রেজেন্টেশন অফ করব? হ্যাঁ প্রেজেন্টেশন অফ করে ওকে হয়তো আমি অনেকটা পরে শামীম ভাই আমরা গত ক্লাসে কততম স্লাইডটা দেখেছিলাম? শামীম ভাই আছেন? ভাই 14তম পর্যন্ত মনে হয় দেখেছিলাম। ভাইয়া আচ্ছা গত ক্লাসে এটা এসইও করার জন্য আমাদের কিরকম একটা ওয়েবসাইট দরকার এটা আমরা করছিলাম। লাস্টের সময় থেকে আমাদেরকে কমপক্ষে 5টা রাখতে হবে, কন্টেন্ট রাখতে হবে খুব ভালো করে। যদি আমরা এগুলা করি সেল করার জন্য কোন একটা ওয়েবসাইট খুলি তাহলে সব প্রোডাক্টের ডিটেইলস দিতে হবে। এই তো আচ্ছা তো এইটাই ছিল ওয়েবসাইট রেডি করতে হবে। আচ্ছা আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা এসইও তে প্রায় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং এর অর্থ। আচ্ছা আমি আপনাদেরকে এই শব্দগুলো সম্পর্কে ধারণা দেব আর সবাই এই শব্দগুলো সম্পর্কে আমি যে ধারণাটা দেব মনে করেন ফার্স্ট লিংক সম্পর্কে আমি যা বলবো সেটাই একটু নোট করে নেবেন। তাতে সুবিধা হবে এটা আপনার মাথায় থেকে যাবে। কারণ ইন ফিউচার এসইও করতে হলে আমাকে অনেক কথা বলতে হবে দেখা যাচ্ছে ট্যাগলিং বলবো আপনারা এটা ট্যাগ বলবেন না তখন ঝামেলা সৃষ্টি হবে যে ভাইয়া তাহলে এটা কি, তো এটা কি এবং পরিচয় সম্পর্কে আজকে আপনাদেরকে হালকা করে বুঝাই দেব এবং পরবর্তী ক্লাসগুলোতে এই সম্পর্কে ডিটেইলস আলোচনাও থাকবে। প্রথমে আসছে আমাদের URL এবং লিংক। আমরা URL এবং লিংক সম্পর্কে জানি যে URL লিংক কি। আচ্ছা আমরা যখন গুগল যাই এখানে আমরা কি লিখি www.google.com। এই যে google.com লিখলাম এটাই আমাদের URL বা লিংক। এখান থেকে এখন যদি আমি ফেসবুক.com চলে যাই এইটাই হচ্ছে আমাদের URL বা লিংক। আমি যেমন আপনাদেরকে ক্লাসের একটা লিংক দিয়েছি যেটা প্রতিদিন ভিজিট করেন আমাদের ক্লাসের লিংক আছে তাই না? এটা হচ্ছে আমাদের ক্লাসের লিংক। আশা করি URL বা লিংক সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে। এই সম্পর্কে যেমন কিছু বলার নেই। ভিজিটর সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই পরিচিত। ভিজিটরকে অনেক সময় ট্রাফিক বলা হয়। ভিজিটর হচ্ছে আচ্ছা ক্লাসে আমরা সবাই আছি তো?
জি ভাই আসি তো ভাই আছে। ওকে ওকে জি ভাই আছি। আচ্ছা আমাদের আরেকটা ক্যাপ্টেন কই? ক্যাপ্টেন মিসিং ভাই। নাই মনে হয়। আচ্ছা ভিজিটর হচ্ছে facebook.com এ আমরা প্রায় প্রতিদিনই কয়েকবার করে যাই। এই যে আমরা facebook.com এ যাচ্ছি, এটা ফেসবুকের জন্য ভিজিটর। আমার একটা ওয়েবসাইট আছে, সেই লিংকটা মনে করেন আমি যদি এখন আপনাদের চ্যাট বক্সে দেই, এই লিংকে যদি কেউ প্রবেশ করেন সেটা আমার ওয়েবসাইটের জন্য হবে ভিজিটর। আপনি আমার ওয়েবসাইটে ঘুরলেন, দেখলেন, আমার লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে প্রবেশ করে কি আছে সেই বিষয়টা পড়লেন। এটা আমার জন্য আপনি ভিজিটর বা ট্রাফিক কিওয়ার্ড। আচ্ছা গুগলে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে যেটা লিখে সার্চ করি, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম মোবাইল লিখে প্রথম দিন আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম। মোবাইল লিখে যখন আমি সার্চ করছি তখন মোবাইল সম্পর্কে অনেকগুলো গুগল আমাকে এনে দিচ্ছে। এই যে তথ্যটা এনে দিচ্ছে, আমি মোবাইল লিখেছি, দ্যাটস ওয়াই আমাকে মোবাইল সম্পর্কে তথ্য দিচ্ছে। আমি যা লিখে গুগলে সার্চ করব সেটা হবে একটা কিওয়ার্ড। অবশ্যই সেটা অর্থবোধক হতে হবে। এখন এমন লিখে সার্চ করলাম যেটা গুগলে মানে এটা কোনো অর্থ প্রদান করে না, তাহলে তো সেটা আসবে না, তাই না? আচ্ছা কোনটা সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে আমি কিন্তু প্রত্যেককে আবার এক এক করে জিজ্ঞেস করব যে এটা কি কোনটা সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন ভাই এটাই করবেন না, একটু বলেন। যেহেতু পরিচিত উপরে তিনটা, এই কারণে আমি আপনাদেরকে সেভাবে উপদেশ শেষ করে দিয়েছি। গুগলে আমরা যা লিখে সার্চ করি সেটা হচ্ছে কিওয়ার্ড। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মেটা ট্যাগ। অনপেজের একটা বিষয়, এটা হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগের সংজ্ঞা যদি আমি বলি, সংজ্ঞা হচ্ছে এরকম: গুগলকে বোঝানোর জন্য আমার ওয়েবসাইট কি সম্পর্কিত, আমার ওয়েবসাইটটাকে বোঝানোর জন্য গুগলকে বোঝানোর জন্য আমার ভিতরে লিখে রাখা হয়, সেটাই হচ্ছে মেটা ট্যাগ। আমি আবারও বলছি গুগলকে বোঝানোর জন্য, এটা কিন্তু ভিজিটরের জন্য না। অর্থাৎ আমি যদি আপনাদের বাস্তবে দেখাই, এই যে ওয়েবসাইটটাতে আমি ভিজিট করলাম, ভিজিটররা যে রূপে দেখে, গুগল কি সেভাবে দেখে? অবশ্যই সেভাবে দেখে না। গুগল বিভিন্ন কোডিং এর মাধ্যমে দেখে, তাকে বোঝানো। এই মেটা ট্যাগটাও একটা কোড। যদি আমি HTML ফরম্যাটের কথা বলি তাহলে মেটা ট্যাগটা হচ্ছে একটা কোডিং। এই কোডিং এর মাধ্যমে গুগলকে বোঝাতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি এভাবে দেখতে পাচ্ছি যে এটা বিভিন্ন খেলাধুলা পোস্ট করা আছে, তাই না? কিন্তু এটাকে গুগলের কাছে বোঝানোর জন্য এই ওয়েবসাইটের ইন্টারনাল, অর্থাৎ আমি যদি কোনো blogger.com এ যাই, আমাদের যে ব্লগটা আছে যদি সেই ব্লগ আপনারা ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ব্লগের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ভেতরে আমি যে পরিবর্তনটা করব সেই পরিবর্তন আমার ওয়েবসাইটে শো করবে। কিন্তু মেটা ট্যাগ এমন একটা বিষয় যেটা হচ্ছে পরিবর্তন করব ঠিকই, কিন্তু এটা গুগলের জন্য হবে। কিন্তু আমার ওয়েবসাইটে যদি আমি ভিউ ব্লগ করি এখান থেকে, তাহলে এটা শো করবে না। মেটা ট্যাগ তাহলে ইয়া না, মানে আমরা যেটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব, সার্চ করার পরে যে ওখানে যে ডেসক্রিপশনটা দেখাবে ওইটাই তো মেটা ট্যাগ না? হ্যাঁ, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ও আচ্ছা। এই যে মোবাইল লিখে আমরা সার্চ করেছি,
এই যে মোবাইল লিখে সার্চ এখানে সার্চ রেজাল্টটা এটা যেটা এসেছে এটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা আর এই জায়গাটায় তার নিচে এই যে এইখানটায় যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ট্যাগ হচ্ছে এমন একটা বিষয়, এটা কোনো ভিজিটর দেখতে পাবে না, এটা গুগলকে জাস্ট আপাতত আমরা সংজ্ঞাটা দেখে জেনে রাখি, যখন আমরা প্র্যাকটিক্যালি মেটা ট্যাগ বসাবো তখন আমরা শিওর হয়ে যাব এটাই আসলে মেটা ট্যাগ। ঠিক আছে, তো আপাতত সংজ্ঞাটা জেনে রাখি। গুগলকে বোঝানোর জন্য যে কথাটা আমরা আমাদের ওয়েবসাইটে হেডার অংশে লিখে রাখি সেটা হচ্ছে মেটা ট্যাগ। ওকে, এরপরে চলে আসছে ব্যাকলিংক। ব্যাকলিংকের সংজ্ঞা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এইটা নিয়ে আমি এখন আমার ফেসবুকে পোস্ট করলাম। ফেসবুকে পোস্ট করাতে আমার যে 5000 বন্ধু আছে বা 2000 বন্ধু আছে ফেসবুকে, যে ফ্রেন্ড গুলো আছে, সেই ফ্রেন্ড গুলো আমার ওয়েবসাইটের লিংকটা দেখতে পাইলো সে ফেসবুক থেকে, অর্থাৎ ডিরেক্টলি কিন্তু সে তার ব্রাউজারে এসে এরকম করে কিন্তু লিখছে না s.whatlive.com এরকম কিন্তু লিখছে না। কি করছে, সে ফেসবুকে ছিল, ফেসবুকে দেখতে আমি ইউআরএলটা সেখানে পোস্ট করেছি, আমার ওয়েবসাইটে পোস্ট করেছি। আমি জাস্ট উদাহরণস্বরূপ এটা হতে পারে আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো ওয়েবসাইটে হতে পারে, যে কোনো বাহিরের অংশ থেকে, বাহিরে কোনো ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের ইউআরএল এ ক্লিক করে চলে আসবে, এটা আপনার জন্য হচ্ছে ব্যাকলিংক বা আমাদের জন্য একটা ব্যাকলিংক। আচ্ছা, ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি কিন্তু এরপরে আপনাদের সবাইকে জিজ্ঞেস করব এটা কি ওটা কি। হ্যাঁ, ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনি অন্য কোথাও করে রাখলেন, প্রচার করলেন, মার্কেটিং করলেন। এই যে মার্কেটিংটা করলেন, এই মার্কেটিং করার কারণে ওই লিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর চলে আসলো। এই যে আপনি মার্কেটিং করছেন, এর কারণে যারা আপনার জন্য ব্যাকলিংক হচ্ছে, এটা আপনার জন্য ব্যাকলিংকের মতো কাজ। অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটের ইউআরএল মার্কেটিং করছেন, অন্য কেউ দেখলেই সেটা ব্যাকলিংক। সেটা পোস্ট করলেই ব্যাকলিংক হয়ে যাবে আপনার জন্য। ওখান থেকে ভিজিটর আসবে না এটা বলা যায় না, কারণ 5000 ফ্রেন্ডের মধ্যে আপনার তো অন্তত 200 জন হলেও এটার উপরে ক্লিক করতে পারে, বা 10 জন হলেও এই যে 10 জন ক্লিক এটা আপনার ভিজিটর হিসেবে পোস্ট করবেন, সেটা আপনার জন্য ব্যাকলিংক। এরপরে হচ্ছে পেজ র্যাঙ্ক। আচ্ছা, পেজ র্যাঙ্ককে সহজে বোঝানোর জন্য আমি বলি, দেখেন এখানে যখন আমরা মোবাইল লিখে সার্চ করেছি, যে মোবাইল লিখে সার্চ করেছি, প্রথমে যে ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, এরপরে আছে আরেকটা, তারপরে আছে আরেকটা, প্রত্যেকটা আলাদা ওয়েবসাইট। একই ওয়েবসাইট দুইবার এসেছে? আসেনি। দেখেন প্রত্যেকটা আলাদা ওয়েবসাইট। এই যে সিরিয়াল মেইনটেইন করে, অর্থাৎ মোবাইল লিখে সার্চ করলে যে প্রথমেই এই ওয়েবসাইটটাই আসবে। আমি সার্চ করেছি জন্যই যে এটা প্রথমে আসছে। এটা যদি শামীম ভাই সার্চ করে তাহলে কি এটা প্রথমে আসবে না? এটাই প্রথমে আসবে। এই যে একটা পেজের সিরিয়াল আছে, অর্থাৎ ফার্স্ট র‍্যাঙ্কে আছে এই ওয়েবসাইট, দ্বিতীয় র‍্যাঙ্কে আছে এই ওয়েবসাইট, তৃতীয় র‍্যাঙ্কে আছে এই ওয়েবসাইট। সেটা কিসের উপর ভিত্তি করে? এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে সিরিয়াল গুগল যে সিরিয়ালটা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রথম পেজে 10টা রেজাল্ট খুঁজে পাই, হ্যাঁ, 10টা ওয়েবসাইট আমরা খুঁজে পাই। তো এই 10টা ওয়েবসাইটকে যে গুগল সিরিয়াল মেইনটেইন করে সাজায় রাখছে, এটাই হচ্ছে পেজ র‍্যাঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এরপরে আসছে অন পেজ এসইও।
অন পেজ এসইও সম্পর্কে আমি গত ক্লাসে বলেছি, তারপরে আমি আবারও বলছি। অন পেজ এসইও হচ্ছে ড্যাশবোর্ডের ভিতর থেকে, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম blogger.com। এখন আমি যদি এখানে পোস্ট করি, সেটা একদমই আমার ব্যক্তিগত যে নিউ পোস্ট যেটা আছে, নিউ পোস্ট, তাই না? আমার ওয়েবসাইটে এসে কেউ এই ব্লগটাতে কেউ অন্য কোনো পোস্ট করতে পারবে না। আমি যা লিখবো এই ব্লগে তাই শো করবে। অর্থাৎ এই ড্যাশবোর্ডের এখতিয়ার শুধুমাত্র আমার, এডিট করার পারমিশন শুধুমাত্র আমার আছে। এই ড্যাশবোর্ডের ভেতর থেকে এসইও যে কাজগুলো করব আমরা সম্পূর্ণটা হবে হচ্ছে অন পেজ এর ভেতর থেকে। এই ড্যাশবোর্ডের ভেতর থেকে যে কাজগুলো করব আমরা, যে কাজগুলো সম্পূর্ণটাই হবে অর্থাৎ ইন্টারনাল করব। এটা হচ্ছে অন পেজ এসইও। এখন চাইলে তো আমরা লিংক নিয়েও কাজ করতে পারি। লিংক নিয়েও কাজ করতে পারি। এই যে উপরে এটা দেখতে পাচ্ছি আমরা, ইউআরএলটা দেখতে পাচ্ছি, লিংকটা দেখতে পাচ্ছি। লিংক যদি ইচ্ছা করলে মার্কেটিং পারবে না। এই লিংক নিয়ে যে তার প্রোফাইলে বা কোথাও সোশ্যাল মিডিয়াতে করে দিয়ে বলে ওয়েবসাইটটা ভালো বা খারাপ বা যে কোনো কিছু একটা বলে দিল, এটা এভাবেও মার্কেটিং করতে হবে। তো এটা হচ্ছে পেজ অপটিমাইজেশন, অর্থাৎ ব্যাকলিংকটা বলতে পারেন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশনটা হচ্ছে একটা ওয়েবসাইটের অনার যে অ্যাডমিন থাকবে, সে তার ড্যাশবোর্ডের ভেতর থেকে যে পরিবর্তনটা করবে সেটা হবে অন পেজ অপটিমাইজেশন। এবং ইউআরএল নিয়ে, অর্থাৎ আমাদের যে লিংকটা আছে সেই লিংক যে বাহিরে কোনো মার্কেটিং করা হবে, এই ধরনের কাজগুলো বলা হবে অফ পেজ অপটিমাইজেশন। হোয়াইট হ্যাটটা হচ্ছে আমরা এর আগেও দেখা স্লাইডে ছিল, গুগলের সকল নিয়ম মেনে যে এসইওটা করা হয়, আমাদের হিসেবে এইটুকু জেনে রাখলে হবে। গুগলের সকল নিয়ম মেনে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এরপরে আছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগলকে বোকা বানানো, অর্থাৎ কোন সফটওয়্যারের মাধ্যমে বা নিষিদ্ধ পদ্ধতিতে এসইও করাকে ব্ল্যাক হ্যাট এসইও বলা হয়। এখন কোনটা সম্পর্কে যদি আপনার কনফিউশন থাকে প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন না থাকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব এখন। ব্যাকলিংক আর অফ পেজ এসইও কি হ্যাঁ, ব্যাকলিংক এবং এসইও মোটামুটি বিষয়টা কাছাকাছি। ভাইয়া ব্যাকলিংক হচ্ছে অফ পেজ এসইওর একটা পার্ট। রাইট। আচ্ছা, বুঝতে পারলাম। ভাই অফ পেজ আর অন পেজের মধ্যে কি পার্থক্যটা দিয়ে আরেকটা। আচ্ছা, অফ পেজটা হচ্ছে বাইরের থেকে আমরা যে কাজগুলো করব, ড্যাশবোর্ডের ভেতর থেকে না। অর্থাৎ আমি যদি প্র্যাকটিক্যালি উদাহরণ দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার blogger.com। এই ব্লগার তো আপনারা কাজ করেছেন, আমি ইতিপূর্বে এই ব্লগার শিখাইছি। তো এইটা আবার বললেন না ভাই ব্লগার কি, তাহলে সমস্যা কিন্তু। ব্লগারের ভেতরে এই ড্যাশবোর্ডের ভেতর থেকে আমি যে এসইও কাজগুলো করব, বিভিন্ন কাজই থাকতে পারে। আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ দেখবো যে এই ড্যাশবোর্ডের ভেতরে আমাদের কি এসইও কাজ আছে সেই বিষয়গুলো যদি দেখবো। তো যে কাজগুলো করব সেটা হচ্ছে অন পেজ এসইও। আর এই ড্যাশবোর্ডের বাইরে থেকে, অর্থাৎ এই লিংক নিয়ে প্রচার প্রচারণার মাধ্যমে যে কাজগুলো করে থাকবো সেটা হবে হচ্ছে অফ পেজ এসইও। জি ভাইয়া। ওকে, প্রথমে আছেন সাফায়েত ভাই। সাফায়েত ভাই, আপনি বলেন ভিজিটর কি? ভিজিটর বলতে ভাইয়া আমার পেজে যারা আসবে, অর্থাৎ কোনো কিছু আমার পেজে যে তথ্যগুলো দেওয়া থাকে ওগুলো দেখতে যারা আসবে, আমার পেজ ভিজিট করবে, তারাই হচ্ছে আমার পেজের ভিজিটর। হ্যাঁ, এখানে পেজ নাম আমরা সবসময় উল্লেখ করব হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ,
ওকে পঙ্কজ ভাই বলবেন পেজ র‍্যাঙ্ক কি? পেজ র‍্যাঙ্ক হচ্ছে আমরা এই যে এসইও কাজগুলো আছে এগুলা করার পর আমাদের ওয়েবসাইটটা কত র‍্যাঙ্ক করতেছে এটা হচ্ছে পেজ র‍্যাঙ্ক। আচ্ছা, যত উপরে যাচ্ছে আমরা সার্চ করলে কিওয়ার্ডটা সার্চ করলে যে যত উপরে পাবো ওইটাই র‍্যাঙ্ক। না পেজ র‍্যাঙ্কের সংজ্ঞার সাথে আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা, বাট পেজ র‍্যাঙ্কের সংজ্ঞা কিন্তু এটা না। গুগল আমাদেরকে এই যে আমরা মোবাইলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি তখন একটা সিরিয়াল মেইনটেইন করে কিছু ওয়েবসাইটের লিস্ট আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ মোবাইল কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের সিরিয়াল মেইনটেইন করে দেখাচ্ছে। এই যে গুগল আমাদের সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছে সেইটাই হচ্ছে পেজ র‍্যাঙ্ক। ওকে, এরপরে আছেন শামীম ভাই। শামীম ভাই আপনি বলবেন ব্ল্যাক হ্যাট এসইও। এই গুগলের যে নিয়ম নীতি আছে নিয়ম নীতিগুলো ফলো না করে যে আমরা এসইও করি সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ওকে, অর্থাৎ নিষিদ্ধ পন্থায় অবৈধ করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। জিহাদ আলী ভাই আপনি বলবেন কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো যে নির্দিষ্ট কোনো যেরকম মোবাইল বলছেন নির্দিষ্ট কোনো নাম দিয়ে সার্চ করাকে কিওয়ার্ড বলে। না আমরা যা লিখে আমরা বলবো হচ্ছে আমরা লিখে গুগলে সার্চ করছি সেটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ সেটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ ওকে, এরপরে আছেন কাজী মুজাহিদ ভাই। এরপরে আছেন কাজী বলবেন হোয়াইট হ্যাট এসইওটা কি? আপনি বলবেন হোয়াইট হ্যাট এসইওটা কি? মুজাহিদ ভাই আছেন? জি ভাই হোয়াইট হ্যাট এসইও হলো গুগলের নিয়ম মেনে মানে সঠিক পন্থায় যেভাবে এসইও করা হয়। গুড। এরপরে আছেন নিখিল কুমার ভাই। এরপরে আছেন মেটা কুমার ভাই, আপনি বলেন মেটাটেক কি? মেটাটেক হচ্ছে যে গুগলে আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই ওটা রিলেটেড আচ্ছা মেটাটেক সম্পর্কে বলতে পারবেন? আমি বলবো। আচ্ছা যারা বলেন মনিরুল ইসলাম। হ্যাঁ ওকে নিখিল ভাই সমস্যা নেই। মনিরুল ভাই বলেন। গুগলকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে বোঝানোর জন্য যে ট্যাগ বা কথা লেখা হয় এই লাইন এটাই হচ্ছে মেটাটেগ। গুড। এক কথায় অ্যানসারটা এরকমই, গুগলকে বোঝানোর জন্য আমাদের ওয়েবসাইট কি সম্পর্কিত যে তথ্যটা আমাদের অন পেজ এর মধ্যে অর্থাৎ ড্যাশবোর্ডের ভিতরে যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে মেটা ট্যাগ। ওকে নিখিল ভাই আপনি এটা পারেন। আরেকটা বলেন দেখি। ব্যাকলিংক বলেন। ব্যাকলিংকটা হচ্ছে আমি যখন কোনো ওয়েবসাইটের লিংকটা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করব বা প্রচারণা চালাবো সেটাই হবে আমার জন্য ব্যাকলিংক। গুড, ঠিক আছে নিখিল ভাই। আচ্ছা রফিক ভাই আপনি বলবেন। জি ভাই URL এন্ড লিংক। আমরা ওয়েবসাইটে সার্চ করি বা ধরেন যে ফেসবুকে হোক আর গুগলে হোক সার্চ করি ইউআরএল বা লিংক না সার্চ করি না আমরা ভিজিট করার পরে আমাদের উপরের বারটাতে যে বক্সটাতে যে লেখাগুলো থাকে সেটা হচ্ছে আমাদের লিংক। ঠিক আছে ভাই। জি আমরা কোন ওয়েবসাইটে ভিজিট করলাম পরে আমাদের যে বারটা থাকে সেই বারে যখন আমরা কিছু লেখা দিই সেই লেখাটাই হচ্ছে আমাদের লিংক। জি আচ্ছা এখন আর কে বাকি আছে আমাদের মধ্যে? ইমতিয়াজ ভাই আপনাকে বলেছি না ভাই আমি বাকি আছি। আচ্ছা ইমতিয়াজ ভাই আপনি বলবেন। জি অপেজ এসইও সম্পর্কে। অপেজ এসইও এটা হচ্ছে ভাই ওই যে ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা যে এটা করি মানে ওয়েবসাইটের ভিতর থেকে আমি
যেটা করি আর কি। না অফ পেজ ড্যাশবোর্ডের বাইরে থেকে। অন পেজ যেটা অন পেজটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ভিতর থেকে, আর অফ পেজটা হচ্ছে ড্যাশবোর্ডের বাইরে থেকে। আচ্ছা, এরপরে আর কে আছেন? সারওয়ার জাহান ভাই আছেন। আচ্ছা সারওয়ার জাহান ভাই আপনি বলবেন পেজ র্যাঙ্ক কি? পেজ র্যাঙ্ক হচ্ছে ভাইয়া আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, গুগলে যখন আমরা সার্চ দিই, তখন আমাদের সার্চ অনুসারে যেভাবে র্যাঙ্ক গুলো আসে, সাধারণত প্রথম দেখা হতে পারে প্রথম 10টা, যেগুলো আপনারা খুব মানে পপুলার আর কি, যেগুলো ভিজিট করি আমরা, সেটাই পেজ র্যাঙ্ক। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমরা যখন এক কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছি, একটা সিরিয়াল মেইনটেইন করে আমি সার্চ যেটা আসছে, সার্ভার সার্চ করলেও একই বিষয় আসছে, তাই না? মোবাইল লিখে আমি সার্চ করলে যেটা আসবে, আমাদের ক্লাসের সবাই যদি সার্চ করে বিষয়টা একই আসবে। এবং কি এক নম্বরে যে ওয়েবসাইটটাকে দেখাচ্ছিল সেই ওয়েবসাইটে দেখাবে, সার্ভার জাহান ভাই যদি সার্চ করে এক নম্বরে ওই ওয়েবসাইটটাকে দেখাবে। এই যে একটা মেইনটেইনের ব্যাপারটা, গুগল আমাদেরকে একটা র‍্যাঙ্ক দিয়ে থাকে, সেই অনুযায়ী একটা সিরিয়াল মেইনটেইন করে থাকে। সেই সিরিয়ালটাই হচ্ছে আমাদের পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ককে আমরা উদাহরণ দিয়ে বলবো, তখন কিভাবে বলবো? ওকে, ঠিক আছে সারওয়ার জাহান ভাই। জি ভাই। এরপরে কে বাকি আছে? আরেকজন বাকি আছেন মাহফুজা বৃষ্টি আপু। বৃষ্টি আপু আপনি বলবেন ব্যাকলিংক কি? ব্যাকলিংক হচ্ছে আমার আমি কোন লিংক কোন জায়গায় মানে ফেসবুক বা কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে যদি কেউ ওটার মাধ্যমে সরাসরি আমার ওয়েবসাইটে ভিজিট করে, সেটা আমার জন্য ব্যাকলিংক। হ্যাঁ, ভিজিট করলেই যে শুধুমাত্র হবে এটা না, আমি যে পোস্ট করলাম কারণে ওটা আমার জন্য একটা আসবে এটা আসলে অনিশ্চিত। তো পোস্ট করলে সেটা আমার জন্য ব্যাকলিংক হয়ে যাবে। ওকে, ঠিক আছে। মাসুদ রাজ ভাই বাকি আছে, তাই না? মাসুদ রাজ ভাই আছেন? মাসুদ রাজ ভাই আপনি বলবেন ভিজিটর কি? ভিজিটর হচ্ছে আমার পেজের কতগুলো মানুষ আমার পেজগুলো দেখে। পেজ না, আমি আবার আমি আপনাদেরকে ভিডিও সম্পর্কে বলবো। অবশ্যই এখানে উল্লেখ করব হচ্ছে পেজ না, আমরা উল্লেখ করব হচ্ছে ওয়েবসাইট। ওকে, আমার ওয়েবসাইটে কতগুলো মানুষ আসছে, আমার ওয়েবসাইটে কতগুলো মানুষ আসছে, আমার আমি যে মানুষগুলো পড়েছি সেগুলো দেখতে, যে মানুষগুলো আমাকে দেখতে যেগুলো তো আপনারা যেভাবে অ্যানসার করি, যদি আপনারা এই 10টা শব্দ ক্লিয়ার ধারণা আপনার মাথায় ঢুকে যায়, তাহলে আমি বলছি আপনার জন্য এসইও খুবই সহজ। আপনার জন্য এসইও এখন খুবই সহজ। এসইওর জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই 10টা শব্দ যে ক্লিয়ারলি বুঝতে পারছে, তার জন্য এসইও খুবই সহজ হয়ে গেছে। অর্থাৎ নেক্সট ক্লাসগুলো শুধুমাত্র তার জন্যই। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি প্র্যাকটিক্যালি আজকে থেকে আমরা এসইও স্টার্ট করে দেব। এতদিন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি এসইও সম্পর্কে পরিচিত হয়েছে, কিছু শব্দ সম্পর্কে জেনে নিয়েছি, বিস্তারিত জানার চেষ্টা করেছি, এটাকে ডিসক্রাইব করে আমাদের আগে সংজ্ঞা সম্পর্কে জেনে নিয়েছি। আজ থেকে শুরু হবে আমাদের প্র্যাকটিক্যালি এসইও করতে হলে আমাদের যা প্রয়োজন হবে সেগুলো করব। দেখেন, আজকের সাবজেক্ট হচ্ছে পেজ র্যাঙ্ক। অর্থাৎ আমাদের যে 10টার মধ্যে একটা হচ্ছে পেজ র্যাঙ্ক ছিল। পেজ র্যাঙ্ক এই সাবজেক্টটা চলে আসছে। পেজ র্যাঙ্ক কি এবং কেন? পেজ র্যাঙ্ক এটা সম্পর্কে আমরা জানি যে পেজ র্যাঙ্ক কি। আচ্ছা, এটাকে কেন, যদি এটার উত্তর কেউ বলতে পারবেন যে পেজ র্যাঙ্ক কেন? জি ভাইয়া, আমরা মোবাইলে দেখুন, মোবাইলে আমরা প্রথম কয়েকটার মধ্যে ক্লিক করি, সবার প্রথমে যেটা থাকে সেটার জন্য আমাদের এটা র্যাঙ্ক করে উপরের দিকে নিয়ে আসতে হয়। অ্যাকচুয়ালি শামীম ভাই যেটা বলেছেন, কারণ হচ্ছে এই পেজ র্যাঙ্কের উপর ডিফেন্স করে আপনার বিজনেসটা গ্রো করবে।
আপনার এসইও যে করলেন, আপনি এসইও করাতে দেখা যাচ্ছে আপনি গুগলে মোবাইল লিখে সার্চ করলে আপনি দ্বিতীয়তম পেজে আছেন। অর্থাৎ এই যে আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাই গুগল আরো কিছু রেজাল্ট। দেখেন আমাদেরকে যখন আমরা সার্চ করেছিলাম গুগল আমাদেরকে বলছে কি 0.77 সেকেন্ডে আমাদের কাছে কতগুলো তথ্য এনে দিয়েছে। দেখেন এখান থেকে অনেক তথ্য এনে দিয়েছে। প্রথম পৃষ্ঠাতে তো এতগুলো তো আর নেই। এরপরে আরো কিছু পৃষ্ঠা আছে বলে এখানে বলছে 2 3 4 5 এরপরে নেক্সট আরো হয়তো আছে। এই কারণে নেক্সট এখানে বলছে আচ্ছা পাঁচটাই আছে আপাতত। এখানে মোবাইল সম্পর্কে যে রেজাল্ট আছে এখানে পাঁচটা আছে। নেক্সট যদি আমি ক্লিক করি তাহলে আমাকে নাম্বার পেজে নিয়ে চলে যাবে। দেখেন আমরা এখানে নিচে দেখি 2 নাম্বার পেজটা অবস্থান করছি। এক নাম্বারটা নীল হয়ে আছে, যেটা ব্ল্যাক কালার হয়েছে সেটাতে আমরা অবস্থান করছি। তো আমরা 2 নাম্বার পেজে অবস্থান, আমরা 2 নাম্বার পেজে অবস্থান যখন মোবাইল লিখে যখন এই 2 নাম্বার পেজে এসে 2 নাম্বার এই ওয়েবসাইটটাতে ভিজিট করবে না। সবচাইতে বেশি কে বলতে পারবেন? এই মোবাইল লিখে সার্চ করলে সবচেয়ে বেশি ভিজিট হবে কোনটা? এক নম্বরে যেটা আছে রাইট, এক নম্বরে যেটা আছে সেইটাতে সবচাইতে বেশি, এক নম্বরে যেটা আছে সেইটাতে সবচাইতে বেশি ভিজিট হবে। অর্থাৎ এইটাতে, কারণ মানুষ এরকমটাই, কারণ মোবাইল লিখে সার্চ করতে হয়তো তার মোবাইল লিখে সার্চ করতে হয়তো তার এই ওয়েবসাইটে এসে সে ভালো মোবাইল তাহলে কি করবে? গুগলে দরকার হলে নতুন করে সার্চ করবে। তারপরে সে নেক্সট করে গুগল নাম্বার পেজে দেখবে না, ঠিক না? আপনি কি করেন? আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আমরা আসলে সাধারণত কি করে থাকি? দরকার হলে গুগলে আবার সার্চ করি, তারপরে আমরা দ্বিতীয়তম পেজে যাই না। বিষয়টা এরকমই। ম্যাক্সিমাম আছে না, মোবাইল দিয়ে সার্চ করব, তারপর আমরা কিওয়ার্ড করে ফেলি। ভাই আমাদের মোবাইল পেজে আমি কার্যকরী না পাই তাহলে পেজে পাবো এটা মনে হয়। রাইট। তো দেখেন এখানে মোবাইল বিডি লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু রেজাল্টটা আমার কাছে আলাদা দেখাচ্ছে। অর্থাৎ mobileBD.com চলে আসছে, মোবাইল দোকান.com চলে আসছে। মোবাইল দোকান.com যেটা কিন্তু অনেক ভালো মানের একটা ওয়েবসাইট। এখানে ভালো বাংলাদেশের এটা যদি আমরা একটু চেক করে দেখি, আচ্ছা এটাতে আমার এক্সটেনশনটা অ্যাড করা নেই, চেক করা যাচ্ছে না। আমরা যে টপিকটা ছিলাম সেখানে ব্যাক করি। তাহলে আমরা জানলাম পেজ র‍্যাঙ্ক কি এবং কেন এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলাম। এখন পেজ র‍্যাঙ্ক চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা সম্পর্কে আজকে আমরা একটু দেখব। দেখেন আমি আপনাদের মিটের চ্যাট বক্সে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু এটাকে নোট করবেন। আর এসইও যতগুলো ক্লাস হবে সবাই এটা, সরি এটা না, তো কফি হয় নাই আর কি। প্রত্যেকটা ক্লাসকে আমি যেরকম স্লাইড তৈরি করেছি আপনাদের জন্য, ক্লাস নেওয়ার জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাসকে এইভাবে নোট করে নেবেন। এসইও এরকম কোনো কাজ না, মনে করেন আমি যখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদের ক্লাস নিয়েছি বা এক্সেট্রা কোনো ক্লাস নিয়েছি, ওই ক্লাসগুলো এরকমটাই ছিল, মানে একটা ফেসবুক পেজ সেটআপ করতে হবে, আপনাকে দেখাই দিলাম, পরবর্তীতে আপনি করতে পারবেন। কিন্তু এসইও অনেক বড় একটা জায়গা, এখানে অনেক টপিক, সো প্রত্যেকটা টপিক আপনার মাথায় রাখা সম্ভব না। এর জন্য কি করবে? এসইও কাজ করার জন্য আপনাকে প্রথম অবস্থায় এরকম একটা নোট তৈরি করতে হবে, যেন এসইও কাজ স্টেপ বাই স্টেপ আপনি ফুলফিল ভাবে করতে পারেন। তো ক্লাসে সবার এই নোট কিন্তু আমি মাঝে চেক করে দেখব, আসলে আপনারা ক্লাসে ফাঁকেন নাকি এগুলোকে নোট করছেন। অবশ্যই প্রত্যেকটা টপিকে নোট করেন। আমি যে ইউআরএলটা দিলাম, এই ইউআরএল আপনার এই 50তম ক্লাসে যে এই ইউআরএল এর কথা আপনার মনে থাকবে? বা কালকে যদি জিজ্ঞেস করি অনেকের হয়তো মনে নাও থাকতে পারে, এটা স্বাভাবিক, আমরা বলে যেতে পারি। সো এগুলোকে অবশ্যই নোট করে রাখবেন। তো www.prchecker.info তে আমরা কি দেখতে পারি সেটা একটু দেখব। আমরা একটু ভিজিট করছি www.prchecker.info, অর্থাৎ পেজ র‍্যাঙ্ক এখানে চেক করতে পারবো। পেজ র‍্যাঙ্ক চেক করার জন্য এটা একটা ওয়েবসাইট যার মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক সম্পর্কে চেক করতে পারি, তাই না?
তো পেজ র্যাঙ্ক চেক করার জন্য আমরা প্রথমে দেখব যে ফেসবুকের পেজ র্যাঙ্ক কত। ফেসবুক পপুলার, তাহলে আমরা একটু চেক করে দেখি গুগল এটাকে কত র্যাঙ্ক দিয়েছে। তার আগে বলে নেই এখান থেকে পেজ র্যাঙ্কটা হবে হচ্ছে 10 এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে র্যাঙ্কটা হয়ে থাকে। আমরা এইভাবে এখানে লিখব। হ্যাঁ, ফেসবুক লিখে সার্চ করব। এখানে অবশ্যই আমাকে ইউআরএল সম্পূর্ণ ইউআরএল ফেসবুক লিখতে হবে। আমরা এখন ক্লিক করছি, এটাতে ক্লিক করছি চেক পিআর। এই বক্সটাতে আমরা ওয়েবসাইটের লিংকটা দেব, এটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব চেক পিআর এ ক্লিক করার পরে দেখেন আমাদেরকে বলছে এই বক্সে লিখতে হবে। তারপরে আমাদেরকে এটার পিআর চেকটা আমরা এখানে এটা লিখি। ভেরিফাই নাওতে ক্লিক করব। আচ্ছা দেখেন আমার ওইটা লিখছে, এই কারণে বলছে যে আমাদের ওটা দেখাবে না। আমরা ফেসবুক লিখে আবার চেক পিআর এ ক্লিক করছি। সবাই চেক পিআর এই prchecker.info তে ক্লিক করেন। সবাই হচ্ছে এটা ওপেন করে যে কোনো একটা ওয়েবসাইটের পিআর চেক করেন। আচ্ছা দেখেন আসছে এবার। স্বপন ভাই পাইবার হচ্ছে 5 নম্বরে 10 এর মধ্যে। ওকে দেখেন এটাকে ভেবে নিতে হবে। আমি বলি 10 এ 10 অর্থাৎ এটা হচ্ছে ফুল মার্কস পেয়েছে। 10 এ যদি 10 হয় তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে ফুল মার্কস পেয়েছে। ঠিক আছে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের পেজ র্যাঙ্ক হচ্ছে 10 এ 9। আমরা যদি এখন এখানে গুগলের চেক করি তাহলে দেখতে পারবো। এরপরে যদি আমরা ইউটিউবের চেক করি তাও দেখতে পারবো। যদি টুইটারের চেক করি, আমরা একটু টুইটার দেখি। twitter.com দেখেন টুইটারে দেখাচ্ছে এখানে এর আমার এখানে বলছে 10টা আমাদের ফুল মার্কস হবে না। পেজ র্যাঙ্ক এমন ভাবে হবে 1 যেটা হবে চাইতে বেশি, যেটা হবে তার চাইতে ফেসবুকে একটু লো এরকম হবে। হ্যাঁ, মানে 10 এভাবে সিরিয়ালে চলে যাবে। আমরা এখানে গুগলের পেজ র্যাঙ্ক চেক করব। ভাই গুগলের 9 আমি দেখলাম, গুগলের 9 চেক করেছেন? জি ভাই গুগল 9 দেখাচ্ছে। অ্যামাজন ফেসবুক আর গুগল একই রকম। ফেসবুক আর গুগল সেম। গুগলের 9 দেখাচ্ছে না? জি ভাই। আচ্ছা, সহজে আমরা যে কোনো ওয়েবসাইটের পিআর চেক করতে পারি। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যে কোনো একটা ওয়েবসাইট দিল, সেটাকে কিন্তু আমরা গুগলের কি পজিশনে আছে, সেই পজিশনটা কোন র‍্যাঙ্ক তাকে গুগল দিয়ে রেখেছে, সেই পজিশনটা আমরা যে কোনো ওয়েবসাইটে এখান থেকে চেক করে নিতে পারি। হতে পারে যে র্যাঙ্কের মধ্যে সেটা পড়েই না। অনেক ওয়েবসাইট আছে, যেমন আমি যদি এইটা আমাদের ওয়েবসাইট সম্পর্কে এটা দিয়ে দিই, দেখেন এখানে আমাদের অবশ্যই শো করবে না। আচ্ছা, PES ওকে আমাদের ওয়েবসাইটে আমরা যদি আমরা পিআর চেক করি, আমাদের পেজ র্যাঙ্ক কত? EGG BP7 0। হ্যাঁ, দেখেন আমাদের পেজ র্যাঙ্কটা হচ্ছে অর্থাৎ আমাদের পেজ র্যাঙ্ক নেই।
ভাইয়া এখানে তো সাইট বলতেছে না, ওরা পেজ বলতেছে। আচ্ছা ভাই বুঝছি ভাই। ভাই বুঝতে পারিনি, কারোর কথাই বুঝতে পারিনি। বললাম শোন ভাই যে এইটার যেমন কোনো র‍্যাঙ্ক দেখালো না, তার মানে কি এটার কোনো এসইও করা হয় নাই? না, এটা আসলে কোনো এসইও করা নেই, যার কারণে আমাদেরকে এখানে কোনো পেজ র‍্যাঙ্ক দেয় নাই গুগল। আচ্ছা পেজ র‍্যাঙ্ক প্রোফাইলের ইয়েটা দেখতে চাই, এটা গুগলে আমি সার্চ দিলে কত ইয়ে আসে বা র‍্যাঙ্ক কেমন। এটা প্রোফাইলের জন্য না সাফায়েত ভাই, পেজ র‍্যাঙ্ক পরামর্শ আমরা আমাদের ওয়েবসাইটের জন্য, শুধুমাত্র ওয়েবসাইট। হ্যাঁ শুধুমাত্র আমরা ওয়েবসাইটের এটা চেক করতে পারবো র‍্যাঙ্ক। ওকে ওকে, আপনারা তাহলে সবাই একটু প্র্যাকটিক্যালি কয়েকটা PRCheck.com ব্যবহার করে কয়েকটা ওয়েবসাইটে PRCheck চেক করেন। এটা প্র্যাকটিক্যালি আপনি যখন করবেন আপনার মাথায় থাকবে যে আমি ইতিপূর্বে একদিন করেছিলাম, PRCheck করেছিলাম। এসইও করতে হলে একদম নিখুঁতভাবে প্রত্যেকটা ওয়েবসাইটকে বিশেষ বিবেচনা করে দেখে শুনে বুঝে তারপরে কাজ করতে হবে আমাদের। ওকে, এই ছিল আমাদের পেজ র‍্যাঙ্কের ব্যাপার। এরপরে দেখি অ্যালেক্সা সম্পর্কে আমরা জানি। অ্যালেক্সা কি? আচ্ছা আমি যতদূর জানি অ্যালেক্সা এক্সটেনশন, এটাতে আপনি সাইট করা যায়। না অ্যালেক্সা কোনো একটা শুধুমাত্র সীমাবদ্ধ না। অ্যালেক্সা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি। আচ্ছা আমি বলি, অ্যালেক্সা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি, যেখান থেকে আপনি এখানে পৃথিবীর যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের তথ্য সেই Alexa.com এ আছে। এই পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে। আচ্ছা পেজ র‍্যাঙ্ক সম্পর্কে আমরা কি বুঝলাম? 1 থেকে 10 পর্যন্ত যদি আপনার র‍্যাঙ্কে থাকে তাহলে আপনাকে পেজ র‍্যাঙ্ক দেখাবে। এখন Alexa র‍্যাঙ্ক হচ্ছে আমরা বুঝি এরকম ভাবে, Alexa র‍্যাঙ্কটা হচ্ছে এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটা কততম সেইটা দেখাবে। এটা হচ্ছে Alexa। এখন কিভাবে আপনি Alexa চেক করতে পারেন? Alexa চেক করার জন্য আমরা ডাইরেক্টলি www.alexa.com আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি যদি পরবর্তী ক্লাসে কারোর যদি নোট খুঁজে না পাই তাহলে কিন্তু খবর খারাপ আছে। সবাই এগুলো নোট করে নেবেন। এগুলো যদি আপনি নোট না করেন আপনার এসিএ কোনো লাভ নেই, মানে আপনি করতে পারবেন না। ওকে তো Alexa.com আমরা যাই। আমি এর জন্য কি আপনাদের মিডিয়েটেড চ্যাট বক্সে এগুলো দিয়ে দিচ্ছি। আপনি কিভাবে নলে আপনার ফিউচার কাজের জন্য সুবিধা হবে সেই কথা লিখে আপনি নোট করে রাখবেন। এটা হতে পারে আপনি গুগল ড্রাইভ ইউজ করলে সবচেয়ে বেটার। দেখেন এটা হচ্ছে আমাদের Alexa.com এর ইন্টারফেস। এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে টুলস নামে একটা অপশন আছে। এখানে টুলস দেখতে পাচ্ছি, অনেক টুলস আছে, তাই না? দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, কি ধরনের স্ট্যাটিস্টিক দেখব সেই বিষয়ে আমাকে বলছে। ওয়েবসাইটের ট্রাফিক স্ট্যাটিস্টিক দেখতে পারবো, ফাইন্ড সিমিলার ওয়েবসাইট দেখতে পারবো, টপ সাইটগুলো দেখতে পারবো, পপুলার আর্টিকেল বাই টপিক দেখতে পারবো, Alexa ব্রাউজার এক্সটেনশন নিতে পারবো এখান থেকে আমরা। আরো অনেক বিষয় আছে। তো এখান থেকে আমরা যেটা ফ্রি চেক করব যে আমার ওয়েবসাইটটা কততম সেটা চেক করার জন্য আমরা কোনটাতে যেতে পারি। টপ ওয়েবসাইটে ক্লিক করছি। আচ্ছা এখানে আমাদেরকে টপ ওয়েবসাইটে ক্লিক করলে 500টা টপ ওয়েবসাইটের আমাদের হচ্ছে
যে লিংক আছে সেটা আমাদের দেখাচ্ছে গুগল আছে, এরপরে ইউটিউব, tamil.com, baidu.com, q.com, facebook.com। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানতাম এর আগে। অনেকে আছে এটা সম্পর্কে q.com নামে এমন একটা ওয়েবসাইট আছে যা ফেসবুকের চাইতেও অনেক বেশি পপুলার। কেউ ভিজিট করেছেন কখনো q.com? এটা নাম শুনেছিলাম আমরা এর সময় যে আপনি রিসার্চ করতে বলছিলেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সময়। তো ওই সময় আপনারা এটা নিয়ে একটু বলেছিলাম। এটা তো ভাই ওই চাইনিজ একটা হ্যাঁ, চায়নারা কি করে, চায়নারা হচ্ছে তাদের কোনো তথ্য যেন অন্য কোনো দেশ না পায়, এর জন্য তারা নিজস্ব সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তারা নিজস্ব এই যে বাইডু নামে একটা দেখলেন না, নাকি এটা কি ছিল জানেন? হ্যাঁ, বাইডু হচ্ছে নিজস্ব সার্চ ইঞ্জিন। যেমন আমরা গুগল ব্যবহার করি, এটা ব্যবহার করে। এরকম সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুক ব্যবহার করছি, এরা কিউ ব্যবহার করছে। এরকম একটা বিষয়। তাদের তো অন্যান্য কোনো না পায়। বাইডু শুধু চায়না ইউজ করে? হ্যাঁ, ম্যাক্সিমাম চায়নাতেই আপনারা ব্যবহার করতে পারবেন। চায়নারে ব্যবহার করে শুধু এটা না, চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু তারা গুগলকে ব্যবহার করে না। তারা এতটাই তাদের দেশ কিনে, তারা এতটাই চিন্তিত যে গুগলের কাছে তাদের কোনো তথ্য রাখতে চায় না। এই কারণে তারা অনেক তথ্য নিয়ে। হ্যাঁ, যেমন আমরা ড্রাইভে ব্যবহার করছি। ইচ্ছা করলে মনে করেন আমি আমার কোনো পিকচার বলেন বা কোনো প্রাইভেট কোনো তথ্য আমি আমার গুগল ড্রাইভে সেভ করে রেখেছি। এখন গুগল কি করলো, গুগল শুরু করছে আমার এই প্রাইভেট বিষয় নিয়ে আমাকে হ্যাক করা শুরু করলো। হতে পারে না, তারা চিন্তা করে এরকমটা করছে। পাবলিশ করে দিল, আমার প্রাইভেট গুগল এটা পাবলিশ করে দিল। হতে পারে না। ইমেল থেকে দিতে পারে না তথ্য? কাদের ইমেল থেকে? না, একজন ব্যক্তির ইমেল থেকে তারা কি তথ্য দিতে পারে গুগল? obviously আপনি গুগলের প্রোডাক্ট ব্যবহার করছেন আর আপনার থেকে নিতে পারবেন না, এটা কেমন কথা বললেন? সেটাই বলছি দিচ্ছেই গুগল। জি ভাই, সেটাই বলছি। ইমেলে তো অনেক তথ্য থাকে, তারা তো তাদের হাত চলে যায় সবকিছু তাদের কাছে আপনি জমা দিচ্ছেন, কাছে আপনি নিরাপদ পাচ্ছেন, বিধায় জমা দিয়ে রাখছেন। আর গুগল এতটাই ট্রাস্টেড, আপনার তথ্য কখনো কোনোদিনই কারোর কাছে প্রকাশ করবে না। তারা একদম আপনাকে প্রাইভেট জায়গা দিচ্ছে। জি জি, এটাই তো সিকিউরিটি। এটার জন্যই তো গুগলের এত বেশি ব্যবহার, এত এখনো বিশ্বের 1 নাম্বার সার্চ ইঞ্জিন হয়ে আছে। জি ভাই। ইয়াহু এত পরে চলে গেছে? আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যালেক্সা র‍্যাঙ্ক চেক করতে পারি। এটা থেকে আমরা চলে যাব ওয়েবসাইট ট্রাফিক স্ট্যাটিস্টিক, যেটা আছে প্রথমে। এইটাতে ক্লিক করব alexa.com থেকে। এখানে আমরা বুঝেছিলাম কেন এটাতে করেছিলাম, কারণ আমরা ওয়েবসাইটকে চেক করব যে কোন ওয়েবসাইটের বর্তমান পজিশন কত। আমি কি করব, আমার ওয়েবসাইটে চেক করব। আবার ওয়েবসাইটের ইউআরএলটা নিলাম। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটের এখানে কি বলছে mysite.com ফর এক্সাম্পল দিয়েছে। যে কোনো ওয়েবসাইটের ইউআরএল এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিবেন রান অ্যানালাইসিস কথাতে ক্লিক করবেন। দেন আপনার কাছে রেজাল্ট আসবে। আচ্ছা, তারা এখানে আমার ওয়েবসাইটের জন্য কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছে না, তো ফাইন্ড করি একটু। আমার এটা হচ্ছে সাবডোমেন। হ্যাঁ, তো এটার যে মূল ডোমেইন আছে এটা সম্পর্কে দেখি। আচ্ছা, এটাতে কোনো রেজাল্ট পাবে না। আমি একটা ভালো ওয়েবসাইট
এসে দেবো, হ্যাঁ তাদের কাছে। আচ্ছা আমি ফেসবুকে দিয়ে দিলাম। facebook.com দিলাম, রান অ্যানালাইসিস করলাম। তো দেখেন এখানে হিউজ তথ্য আমাদেরকে দিবে, যেমন এইটাতে কত কোন কিওয়ার্ডের পজিশন অনুযায়ী কত ভিজিটর আসে। দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে ট্রাফিকের একটা ম্যাপ বা এটাকে কি বলে গ্রাফ আকারে যে বিষয়গুলো আমাদেরকে দেখায়। এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট এখানে এই সাইটে আসে, কত পার্সেন্ট এভারেজ বাউন্স রেট কত, এই বাউন্স রেট সম্পর্কে বা এক্সেট্রা আরো যে বিষয় সম্পর্কে আপনারা হয়তো পার্সেন্টেজ গুলো বুঝতে পারছেন না, এই সম্পর্কে আমাদের ইন ফিউচার ধীরে ধীরে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা যখন তখন এগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। একটা ক্লাসে আসলে সবগুলো সম্পর্কে আলোচনা সম্ভব না, তো ধীরে ধীরে যখন আমরা কাজ করবো এগুলো সম্পর্কে বাস্তবতা চলে আসবে। তো দেখেন আমরা যে মূল টপিক মানে যে জন্য আপনাদেরকে লেকচার টপিকটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দিস সাইট র‍্যাঙ্ক। এখানে নিচে কি বলে দিয়েছে ইন গ্লোবাল ইন্টারনেট এনগেজমেন্ট, অর্থাৎ গোটা বিশ্বের গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী এটা হচ্ছে 6 নাম্বার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা facebook.com হচ্ছে বিশ্বের 6 নাম্বার একটা ওয়েবসাইট। এখন বাংলাদেশে যদি আমরা bigroy.com বা আচ্ছা bigroy.com আমরা একটু দেখি bigroy.com এর স্পেলিং কেমন হবে, ডবল কে আর ওয়াই ROY হয় বিক্রয় BIKROY সার্চ করলে পাবো। এই যে বিক্রয় BIK দিছে। আমরা একটু bigroy.com সম্পর্কে ডবল কে হবে না, ডবল কে হবে না। আচ্ছা আমরা পেয়েছি bigroy.com কি, আচ্ছা আমরা পেয়েছি bigroy.com। এখন আমরা bigroy.com কে এখানে সার্চ করব। আমি এখানে bigroy.com দিয়েছি, দেন সার্চে ক্লিক করেছি। দেখি bigroy.com সম্পর্কে আমাদেরকে দেখাচ্ছে। আমরা যে উদ্দেশ্যে এখানে আসি সেই উদ্দেশ্যটা এখানে দেখব। গোটা বিশ্বে হ্যাঁ 7966 নম্বর ওয়েবসাইট হচ্ছে bigroy.com। জি ভাই, এছাড়া আরো অনেক এখানে যেগুলো যদি যখন আসলে করবেন বিষয় সম্পর্কে আপনারা সব 7000 এর মধ্যে আপনারা যথেষ্ট ভালো। হ্যাঁ তো দেখেন টপ কিওয়ার্ড কি সেটা এখানে বলে দিয়েছে bigroy.com কিওয়ার্ড লিখে সবচেয়ে বেশি ট্রাফিক আসে সম্পর্কে এই Alexa এমন একটা কোম্পানি, সেটা Alexa এমন একটা কোম্পানি যেটা সমস্ত ওয়েবসাইটের সব তথ্য নিয়ে আছে। এটা তাহলে তাদের পজিশনটা কি? এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে ভালো মানের হোক বা একদম লো কোয়ালিটি হোক, সকল ওয়েবসাইটের তথ্য তারা নিয়ে আছে। কোন টপিক নিয়ে কোন কিওয়ার্ড নিয়ে তারা সবচেয়ে ভালো পজিশনে আছে এবং কত পার্সেন্টেজ এখানে ট্রাফিক আসছে, কত পার্সেন্ট সার্চ করছে, সমস্ত বিষয় সম্পর্কে এখানে বলে দিচ্ছে। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব এই বিষয়ে পার্সেন্টেজ সম্পর্কে বুঝে যাব। সো আজকে আর আমি এই বিষয়গুলো নিয়ে তেমন কিছু বলবো না, জাস্ট আমরা আজকে এটাই দেখি। আপনারা নিজেরা যখন চেক করবেন তখন একটু এদিকে চোখ বুলাবে যে সিমিলার ওয়েবসাইট সম্পর্কে দেখাচ্ছে। হ্যাঁ এরপরে দেখাবে এখানে যদি আমরা ক্লিক করি কিওয়ার্ড গ্রাফ আকারে আমাদেরকে দেখেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গ্রাফ আকারে আমাদের কিওয়ার্ড দেখাবে। আচ্ছা দেখেন এখানে আমাদের কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, কিওয়ার্ড গ্রাফ এখানে দেখতে পাবো। এখানে লক করা আছে তাদের দেখেন আমরা নিচেগুলো আর দেখতে পাচ্ছি না, কারণ এখানে বলছে যে ফ্রি ট্রায়াল করতে হবে বা ফ্রি ট্রায়ালের পরে আমাদের হয়তো এখান থেকে পে করতে হবে। পে করে আমরা সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু নিজেরাই রিসার্চ করবেন। আমরা যে শুনে আসছি এটা আপনারা এইভাবে যে কোনো ওয়েবসাইটে, এছাড়া প্রথম আলো.com দেখতে পারেন যে আমাদের কততম এই ওয়েবসাইটটা কততম পজিশনে আছে। 477 না? জি ভাই ওকে তাহলে বুঝতে পারছি আমরা প্রথম আলো.com 477 মানে
বিশ্বের যতগুলো কান্ট্রি আছে সবগুলো ভালো একটা পজিশনে আছে প্রথমআলো.কমটা খুবই ভালো একটা পজিশনে আছে 10 লাখ ভিউয়ার 10 লাখ মনে হয় প্রথম আলো 10 লাখ মেবি কি 10 পজিশন 10 লাখ না না ভাই পজিশন না তাদের হলো মানে ভিউ পেজ মানে তাদের ওয়েবসাইট ওকে এখন আমার কথা হচ্ছে যে আমি আপনাদের alexa.com সম্পর্কে দেখালাম alexa.com এর চমৎকার একটা টুলস আছে যে টুলস এর মাধ্যমে আমরা ইজিলি এখন দেখেন alexa.com যখন আমি আমার ওয়েবসাইটে দেখালাম তখন কিন্তু এই ওয়েবসাইটের পজিশন দেখাচ্ছিল না কিন্তু তার টুলস আমাকে খুবই সুন্দর হেল্প করবে দেখেন কিভাবে হেল্প আমি যে কোনো ওয়েবসাইটে ঢুকি তার বর্তমান অবস্থা কি ওয়েবসাইটটা করলাম দেখেন প্রত্যেকটা বর্তমান অবস্থা আমাকে দেখাবে এই টুলসটা কোথায় পাবেন আমি সেটা দেখাই দিচ্ছি তো Alexa আপনারা নিউ ট্যাব করে Alexa for Chrome ওকে এটা লিখে জাস্ট আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন দেখেন এখানে বলতে Alexa ইন্টারনেট ক্রোম ব্রাউজার এক্সটেনশন এটাতে ক্লিক করবেন প্রথমে যে রেজাল্ট আসবে সেটাতে ক্লিক করার পরে যে এক্সটেনশনটা আসবে সেই এক্সটেনশনটা আপনারা জাস্ট এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল Alexa ব্রাউজার এক্সটেনশন এটা আপনারা যদি ইনস্টল করে নেন তাহলে কি হবে আমার এখানে ইনস্টল করা আছে তার কারণে আমি ইনস্টলটা করছি Alexa ট্রাফিক র্যাঙ্ক দেখেন যে ওয়েবসাইট আপনি ভিজিট করবেন পরে যখন আপনি ওই ওয়েবসাইটের বর্তমান অবস্থা সম্পর্কে দেখতে চান তাহলে আপনি ওয়েবসাইটের বর্তমান অবস্থা সম্পর্কে দেখেন আমার এই ওয়েবসাইটটা তখন কিন্তু দেখাচ্ছিল কিন্তু গ্লোবালি এটা র‍্যাঙ্ক হচ্ছে 9,14,073তম 9,14,073তম পজিশনে আমার এই ওয়েবসাইটটা আছে আচ্ছা আর এটা বাংলাদেশের থেকে ধরা হয় শুধু বাংলাদেশে সেটা কততম তাহলে সেটা দেখাচ্ছে 5,748তম একটা ওয়েবসাইট বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা আমি এটা দেখানোর জন্য আরো একটা ওয়েবসাইট ভিজিট করলাম এটা আননোন মনে করেন একটা ওয়েবসাইট আমি এটা ভিজিট করছি ভিজিট করার পর আমি এটা Alexa চেক করব যেটা বর্তমান পজিশন এই Alexaতে ক্লিক করলাম দেখেন তো কত সুবিধা কারণ হচ্ছে এটাতে আমি যখন যে ওয়েবসাইটে এটাতে ক্লিক করা মাত্র এটা ক্লিক করা মাত্র তথ্য এখানে দেখা দিচ্ছে তাই না আমাকে কষ্ট করে এই ওয়েবসাইটের লিংক নিয়ে আবার alexa.com এ ভিজিট করে তারপরে ওখানে যে পেস্ট করে তারপরে ভিউ অ্যানালাইসিস এটাতে ক্লিক করে দেখতে হচ্ছে না জাস্ট আমি একটা ক্লিক করছি দেখেন এটা কততম একটা ওয়েবসাইট এটা দেখেন গ্লোবাল র‍্যাঙ্ক যদি 4,74,003তম একটা ওয়েবসাইট আর ইউএসএ তে হচ্ছে ট্রাফিক অনুযায়ী ইউএসএ তে যে ট্রাফিক হলো এটাতে আছে সেই ট্রাফিক অনুযায়ী আচ্ছা ভাই আপনার হচ্ছে মাইক্রোফোন অফ রাখেন সেই ট্রাফিক অনুযায়ী সেটা হচ্ছে 1,08,080তম একটা ওয়েবসাইট আচ্ছা আরো একটা ওয়েবসাইট আছে এটাতে আমরা ভিজিট করে দেখি ESPN এটার ভালো মানের একটা র‍্যাঙ্ক আমরা দেখতে পাবো আচ্ছা এটাতে একটু আমরা দেখি এটাতে ক্লিক করলাম এরপরে দেখেন এটা দেখতে পাচ্ছি গ্লোবাল র‍্যাঙ্ক অর্থাৎ Alexa ট্রাফিক র‍্যাঙ্ক এই যে এখান থেকে বুঝে নিতে হবে এটা গ্লোবাল ঠিক আছে এই যে মানচিত্রের বিষয়টা দেখতে পাচ্ছি এখানে গ্লোবের অর্থাৎ যে এটা দেখতে পাচ্ছি এটা দেখে বুঝতে পারবো যে গ্লোবাল র‍্যাঙ্ক আর এটা হচ্ছে যে দেশের পতাকা এখানে আমাদের দেখাবে ইংল্যান্ড লেখা আছে অর্থাৎ ইন্ডিয়া আমাদের বিডি লেখা ছিল বাংলাদেশ তো এটাতে যে ভিজিটরগুলো আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়া ইন্ডিয়ার র‍্যাঙ্ক অনুযায়ী দেখাচ্ছে যে 1,264তম একটা হচ্ছে ইন্ডিয়ার দিক থেকে আর গ্লোবালি এটা পজিশন হচ্ছে 15,524তম আমরা Alexa.com এর নিজের বর্তমান পজিশন সেটাই আমরা চেক করব Alexa আমাদের এত তথ্য দেখাচ্ছে এখন Alexa নিজের বর্তমান অবস্থা কি সেটাই চেক করব
দেখি আমাদের alexa.com কি দেখায়। ব্ল্যাঙ্ক হয়ে আছে। নিজের ইনফরমেশন দেবে না, হাইড করে রাখছে। আচ্ছা দিয়েছে। alexa.com আমরা দেখতে পাচ্ছি alexa.com সম্পর্কে আমাদের তথ্য দিয়েছে। এটা গ্লোবাল র‍্যাঙ্ক অনুযায়ী হচ্ছে 8108তম একটা ওয়েবসাইট এবং ইউএসএ থেকে যে পরিমাণে ট্রাফিক এটাতে আসে সেই অনুযায়ী সেটা হচ্ছে 5634তম একটা ওয়েবসাইট। আশা করি আপনারা পিআর এবং অ্যালেক্সা সম্পর্কে যথেষ্ট একটা ভালো ধারণা পেয়েছেন এবং আপনারা নিজেরাই থেকে পারবেন একটা ওয়েবসাইটের বর্তমান পজিশন খুঁজে নিতে। এখন আমাকে বলে কারা হচ্ছে অ্যাড করেছেন অ্যালেক্সার যে টুলস এর কথা বললাম, অ্যাড করেছেন কে? ভাই পারা লাগা থাকে করেছে ভাই। ভাই ইউটিউবে 2 নম্বরে, ফেসবুক আছে 6 নম্বরে। আচ্ছা অ্যালেক্সার যে এক্সটেনশনটা এটা এর পারেন এরকম থাকলে আমাকে অবশ্যই জানান। আমি আপনাকে হেল্প করব যে কিভাবে এটা অ্যাড করা যায়। যেহেতু এর আগে আমরা হচ্ছে শিখেছিলাম কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, এই কারণে আমি খুবই শর্টে দেখাইছি আপনাদেরকে। যদি কারো কোনো সমস্যা অবশ্যই বলতে পারেন। জি ভাই আমাকে দেখা ভালো হতো। ওকে গুড বলতে হবে। তো আপনারা নিউ ট্যাব করবেন, এরপরে হচ্ছে অ্যালেক্সা ফর ক্রোম এই কথা লিখে ক্লিক করবেন, এন্টার করবেন। এন্টার করার পরে দেখেন আমাদের প্রথমে যে সার্চ রেজাল্ট আসছে এইখানটায় আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন alexa.com এর যে টুলবার আছে সেইখানে আমাদের নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে ইনস্টল alexa ব্রাউজার এক্সটেনশন এখানটা দেখতে উদাহরণস্বরূপ দেখাচ্ছে এইখানটায় আমরা খেয়াল করি। অর্থাৎ আমাদের টুলবারের ভিতরে এই জায়গাটায় থাকবে, আমরা ক্লিক করলে সেই alexa ট্রাফিক সম্পর্কে আমরা এতক্ষণ দেখেছি। আমারতে আপনারা সবাই দেখেছেন। তো জাস্ট আমরা করব এই জায়গাটাতে করলে আমাদের ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, তাই না? ইনস্টল হওয়ার পর এইখানটায় থাকবে। আপনাদের অনেকের হয়তো এই এক্সটেনশন বারটা বের করা আছে, তো এইখানটায় আপনাদেরকে এই টুলসটা দেখাবে। আপনাদের যে এক্সটেনশনগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন সেই এক্সটেনশনগুলো এখানে আপনাদেরকে দেখাবে। যেমন অনেকে আছে এই যে এখন ক্লাস ব্রাউজ করা তাই না? স্বপন ভাই প্রশ্ন ছিল আমার। বলেন। এই যে আপনার র‍্যাঙ্ক এটা কি রিলেটেড হবে না বিশ্বের উপরে একটু
হ্যাঁ মাসুদ ভাই বলেন। বলছিলাম হচ্ছে আমরা হচ্ছে ওয়েবসাইটগুলো রিলেটেড ওর উপরে র‍্যাঙ্ক হয় না বিশ্বের উপরে যতগুলো সাইটের উপরে র‍্যাঙ্কিং হয়। আমার প্রশ্নটা এমন যে আমরা যেমন আপনার মোবাইল সম্পর্কে একটা ওয়েবসাইট 1 নম্বরে চলে আসলো, কিন্তু এদিকে আমরা দেখলাম যে গুগলে দিলাম গুগল একটা সার্চ ইঞ্জিন, কিন্তু আবার দেখলাম ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা দুই রকম হয়ে যাচ্ছে। এটা মাথার মধ্যে ঢুকছে না। ফেসবুকে তো আপনি আপনার ওয়েবসাইটের লিংক পাই না, তাই না? ফেসবুকে ওইটা না ভাই, র‍্যাঙ্কিং এর কথা বলছি। আচ্ছা র‍্যাঙ্কিং কি বলছেন? আমি বলতে চাচ্ছি ভাই যে আমরা যখন মোবাইল লিখে সার্চ দিলাম তখন মোবাইলের যে সাইটটা প্রথম থেকে 10টা সিরিয়াল দিয়ে দিল। কি মানে যে রিলেটেড সাইট সেই সাইটের উপর ডিপেন্ড করে কি আমাদের র‍্যাঙ্কিংটা হয়? obviously আপনার হচ্ছে কিওয়ার্ড নিয়ে আপনি সেটার উপরে র‍্যাঙ্ক করবে। কিন্তু তারপরে আরেকটা দেখলাম ফেসবুক, একবার দেখলাম গুগল, সেটা তো একটা সার্চ ইঞ্জিন, আবার দেখলাম আপনার ফেসবুক, টুইটার এগুলো দেখলাম, তো ওর উপরে আবার ডিপেন্ড করে আরেকটা র‍্যাঙ্কিং দেখালেন। সবগুলো আলাদা আলাদা না? আমি গুগলের পরে ফেসবুক, টুইটার এগুলা আলাদা র‍্যাঙ্ক কখনোই দেখাই। আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে কুল্লি ভাবে নেই মাসুদ ভাই। আমি দেখাইছি এলেক্টার র‍্যাঙ্ক, মানে ফেসবুকের বর্তমান অবস্থা সেটা দেখাইছি। ফেসবুকে কতজন মানুষ ব্যবহার করে, আপনার ওয়েবসাইট কতজন মানুষ ব্যবহার করে। আমি ফেসবুককে দেখাই জায়গায় আমি চাইলে অন্যান্য ওয়েবসাইটকে দেখাতে পারতাম, যে কোনো ওয়েবসাইট এটা হতে পারে। প্রশ্নটা মনে হয় আমি বুঝতে পারছি। আচ্ছা দেখি আপনি বলেন মতো করে। আসলে ভাইয়া কনফিউজড হয়ে গেছে, আপনি বিভিন্ন মানে ক্যাটাগরি র‍্যাঙ্কিং দেখাচ্ছে। যেমন হচ্ছে আপনি অ্যালেক্সাতে দেখালেন পুরো বিশ্বের যত মানে ওয়েবসাইট আছে যেগুলা নিয়ে আমরা ব্যবহার সেগুলার অ্যালেক্সা র‍্যাঙ্কিং দেখা। আর আমরা যখন শুধুমাত্র গুগলে সার্চ দিচ্ছি তখন গুগলের কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে গুগল নিজের র‍্যাঙ্কিং দেখাচ্ছে। obviously তাই, আমি তো সেটাই বললাম, এটাই তো আমাদের পিয়ার আর হচ্ছে পেজ র‍্যাঙ্ক। সব র‍্যাঙ্কিং গুলো একদিকে গভর্নমেন্ট পাকায় ফেলছে। আচ্ছা এটা তো গভর্নমেন্ট না, আমাদের হচ্ছে পেজ র‍্যাঙ্ক, দেন হচ্ছে এলেক্সা র‍্যাঙ্ক। পেজ র‍্যাঙ্কটা হচ্ছে গুগলের, আর এলেক্সা র‍্যাঙ্কটা হচ্ছে গোটা বিশ্বের যত ওয়েবসাইট আছে। আমি স্টার্টিং এ এটা বলেছি, সেটা হচ্ছে বিশ্বের যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে তো এলেক্সার কাছে আছে। এখন আমি আমার ওয়েবসাইট সম্পর্কে যেমন তথ্য আমরা পাইছি 5800 কম জানি ওয়েবসাইট আমাদেরটা। আচ্ছা আমি আরেকবার ভিজিট করে দেখাই। এটা বাংলাদেশের ইয়ে থেকে। আচ্ছা এখানে এলেক্সা দেখেন 5748 তম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা যে ওয়েবসাইটে যাচ্ছি এখন, এটা লাইভ স্পট লিখে গুগলে সার্চ করলে কততম ওয়েবসাইট, এটার কোনো র‍্যাঙ্কই নেই। বুঝতে পেরেছেন? আমরা যখন পিআর করেছিলাম, পিআরটা হচ্ছে গুগলের র‍্যাঙ্ক, আমরা হচ্ছে পেজ র‍্যাঙ্ক সংক্ষেপে পিআর বলে থাকি। ওকে, পেজ র‍্যাঙ্কটা হচ্ছে গুগলের, আর এলেক্সা র‍্যাঙ্কটা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনার ওয়েবসাইটটা বর্তমান অবস্থা সকল ওয়েবসাইটের চাইতে আপনারটা কততম পজিশনে। গুগল তো 1 থেকে 10 পর্যন্ত র‍্যাঙ্কিং করবে। হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত যে র‍্যাঙ্কটা আছে সেইটাকে কাউন্ট হবে। ক্লিয়ার মাসুদ ভাই? হ্যাঁ ঠিক আছে। ওকে আচ্ছা নতুন স্লাইডে যাব নাকি আজকে পর্যন্ত থাকবে? আজকে আবার সময় তো বেশি নাই। এ পর্যন্তই মনে ভালো হয়। ওকে ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। গতকালকে ছিলেন না আমাদের সবার অনেক প্রশ্ন ছিল, কিন্তু ভাইয়া ভালো মতো উত্তর দিতে পারেন। সেটা হচ্ছে সার্ভারের কাজ। ও আচ্ছা সার্ভার যেটা